আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ বানাবো বাচ্চাদের ফতুয়া, এ টু জেড আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আহ, কাপড় কাটা থেকে শুরু করে আহ, সেলাই, তারপরে বোতাম লাগানো এবং একটু কালারও দিব, রং করব। সব কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করব। কতটুক পারবো আহ, এখনো বুঝতে পারতেছি না। তবে আপনারা যারাই দেখবেন আমার ভিডিওটা, তারা খুব মনোযোগভাবে দেখবেন। আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে এইভাবে সহজে কিন্তু ঘরে বসে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন কিভাবে বানালাম আমি। এখানে আমি কাপড় নিয়েছি। আহ, আমার লাগবে, এটার লম্বাটা হবে 16 ইঞ্চি, আর এখানে আমি নিয়েছি 17 ইঞ্চি। মানে ফতুয়াটা লম্বাটা 17.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। আর এদিকে আমার লাগবে হচ্ছে 12 ইঞ্চি, আমি এখানে নিয়েছি সাড়ে মানে 12-র অর্ধেক হচ্ছে 6। তার হাফ ইঞ্চি বেশি, মানে 6.5, 13 ইঞ্চি। 1 ইঞ্চি লাগবে সেলাই করতে। এটা হচ্ছে পিছনের পার্ট। এটা সময় বেশি, এমনিতেই সময় বেশি লাগবে, এই জন্য আমি আগেই কাপড়টা একটু সাইজ করে কেটে নিয়েছি খুব সহজেই বানানোর জন্য। আর এখানে হচ্ছে 2 পার্ট। এখানে আলাদা কাপড়ের যে পাড় থাকে, পাড়ের অংশটাই আমি এইভাবে বোতামের সাইডে বোতাম পট্টিটা দেওয়ার জন্য এইভাবে নিয়ে নিব, যাতে সেলাই করতে না হয়। আর যদি সেলাই আহ, থাকে, এরকম পাটটা যদি না থাকে তাহলে সেলাই করে নেবে। এভাবে দুইটা পার আমি একভাবে 1 ইঞ্চি করে বটে নিব। তারপরে পিছনের পাটটা সামনের পাটের উপরে যখন রাখবো সমান করে, তার হাফ ইঞ্চি বেশি রাখবো আমি। এই যে এখানে দেখেন, হাফ ইঞ্চি বেশি নিয়েছি আমি, কেননা যখন বোতামটা বসাবো তখন দুই সাইডে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি কাপড় লাগবে। দেখতেই পাচ্ছেন। সামনের সামনের যে পার্ট, সামনের পার্টটা হাফ ইঞ্চি বড় নিতে হবে। তবে হাফ ইঞ্চি কিন্তু সম্পূর্ণটা না, কাপড়টা বটে নেওয়ার পরে কিন্তু হাফ ইঞ্চি নিতে হবে বেশি। এখানে আমি পুটের মাপটা নেব 5 ইঞ্চি। এখানে 5 ইঞ্চি নেব। আর ফতুয়ার মোড়ার মাপটাও কিন্তু আমি নিব 5 ইঞ্চি। এভাবে একটু দাগ কেটে নেব। তারপরে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। আর এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ বডি, যেখানে এখানে একটু ডাউন করে একটু রাউন্ড কেটে নেব। রাউন্ড দিয়ে একটু দাগ কেটে নেব। একটু শেপ না হলে কিন্তু ফতুয়াটা দেখতে ভালো লাগবে না, এবং যখন ফতুয়াটা মানে গায়ে পড়বে তখন কিন্তু শেপ আসবে না। এই জন্য ছোট বাচ্চাদের জামা 1.5 ইঞ্চি বড় নিলেই হয়ে যায়। এটা বেশি একটা মোটা করে আমি বটবো না। এই যে এখানে দেখেন, আমি কিন্তু আগেই বটে নিয়েছি, বলেছি যে সামনের পার্টটা কিন্তু আমি আগে 1 ইঞ্চি করে মোটা করে এটা ভাঁজ দিয়ে নিয়েছি। আর এখানে দিব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। আর নিচে দিব 2.5 ইঞ্চি, সামনের গলাটা। এখানে আপাতত আমি 2.5 ইঞ্চি আর হচ্ছে 1.5 ইঞ্চি প্রয়োজনে আমি কেটে নেব। প্রথমে ছোট করে কেটে নেওয়াই ভালো, কেননা আমি কলার যখন বানাবো তখন কলারটা আমার মাপ মতো বানাবো। তারপরে কলার মেপে যতটুক প্রয়োজন আমি কেটে নেব।
আর যদি আমি আগেই গলাটা কেটে নিই, যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু গলাটা সেট করা যাবে না। এখন আমি হাতাটা কাটবো। হাতার মোড়ার মাপটা হবে 12 ইঞ্চি। আর দুই ভাঁজ যখন দেব, ডাবল করব, তখন হবে 6 ইঞ্চি। দুই পাটে 6 ইঞ্চি। আর এটার লম্বা হাতাটা হবে, আমি নিব 11 ইঞ্চি। আর এটার সেলাইয়ের জন্য নিব 1.5 ইঞ্চি, 12.5 ইঞ্চি। মোট 12.5 ইঞ্চি কাপড়টা চওড়া নেব। আর লম্বা নেব, সরি, 12.5 ইঞ্চি নিব লম্বা। আর চওড়া নেব 12 ইঞ্চি। আর লম্বা 12.5 ইঞ্চি। এই যে দেখুন, এই যে এখানে আমি লম্বাটা নিছি 12.5 ইঞ্চি। আমার লাগবে 11 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি বেশি নিব, কেননা হাতাটা সেলাই করতে আমার 1.5 ইঞ্চি কাপড় লাগবে। আর হাতার সামনে যে সেলাইটা, এটা একটু চওড়া করে নিতে হবে, দেখতে ভালো লাগবে এই জন্য। এখন 12.5-তে আমি দাগ দাগ কেটে নেব। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দিবি, ও তো দেখান লাগবে না। আপনি কাটলে ও তো কাছে এনে দেখান যায়, নাম্বার তো দেখাইতেছি। এইটাই 1 ঘন্টা ভিডিও বানাই। আর হাতার মুহুরিটা নেব আমি, মানে হাতার সামনের যেই মুহুরির মাপটা, ওটা নেব আমি 4.5 ইঞ্চি। আর আমি হাতাটা সেলাই মানে সঠিক মাপ হবে 8 ইঞ্চি। 8-এর অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি। আমি এখন কাপড়টা আলাদা করে নিলাম, মানে আপনাদের বোঝার সহজভাবে বোঝার জন্য আমি কাপড়টা আলাদা করে নিলাম। এখানে এখন নেব 4.5 ইঞ্চি। এখানে কিন্তু ডাবল কাপড়। এখানে নিব 4.5, আর সেলাই করব 4-এ। হাফ ইঞ্চি নিলেই যথেষ্ট সেলাইয়ের জন্য। আর এখানে আমি নিব 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব, তারপরে একটু রাউন্ড শেপ দিয়ে নেব, কেননা বাচ্চাদের জামা, এটা বেশি একটা প্রয়োজন নেই, 2 ইঞ্চি যথেষ্ট। আবার আরেকটা করতে পারেন, জামার যে রাউন্ড শেপটা আমি দিয়েছি ওইটা মেপেও নিতে পারেন, তাহলেই হয়ে যাবে। এখন একটি শেপ কাট দিয়ে আমি এটা শেপ দিয়ে নেব। এটা শেপ কাট দিয়েই এটা দাগ দিলেই সবচেয়ে ভালো হয়। এখন কেটে নেব আমার মাপ মতোই। এখন হাতার ঠিক মাঝখানে একটু চিহ্ন দিয়ে নেব। এটা হচ্ছে পকেট। পকেটের জন্য আমি কাপড় নিয়ে নেব। আমি একটু আনুমানিক ভাবে মানে একটু কেটে নেব কাপড়টা। এটা যদি বড় শাড়ি, আমি যখন বড় শার্ট দেখাবো আপনাদের, তখন আমি মানে ফ্রি যে একটা মাপ, পকেটের যে ফ্রি মাপটা, ওটা বুঝিয়ে দিব।
আর এটা ছোট বাচ্চাদের এটা কোনো সঠিক কোনো মাপ নেই। এটা যে যেরকম ছোট বড়, ছোট বাচ্চাদের একেবারে ছোট দিতে পারেন, আবার একটু মানে পরিমাণ মতো দিতে পারেন। বড় কিন্তু দেওয়া যাবে না। তবে বড়দের পকেটের মাপ কিন্তু আহ, একটা সঠিক একটা মাপ আছে। এখন আমি কলারের জন্য বক্রম নিলাম। আহ, বক্রম বক্রমটা আমি নিব 11 ইঞ্চি। আমার কলারের লম্বাটা হবে 11 আর চওড়া হবে 2। এখানে আমি 13 ইঞ্চি একটু বেশি নিয়েছি। নিয়ে দুই ভাঁজ দিয়ে, একটি ভাঁজ দিয়ে তারপর একটু সেলাই করে নেব দুই সাইডে, যেন দাগ দেওয়ার সময় আহ, নড়াচড়া না করে। এই জন্য আমি একটু সেলাই করে নিলাম দুই সাইডে। এখন আমি আমার মতো আমি দাগ কেটে নেব যতটুক বা যেভাবে প্রয়োজন। আর যদি আমি সেলাই করে না নিতাম, এটা কিন্তু নড়াচড়া করতো বা সরে যেত, আমার এটা সঠিকভাবে আমি দাগ দিতে পারতাম না। এখানে দেখেন 11 ইঞ্চি 5.5 ইঞ্চি নিছি আমি। 5.5 হবে 11। আর 1 ইঞ্চি নেব আমি, 6 ইঞ্চিতে একটা দাগ দেব। 1 ইঞ্চি নেব। কলারের যে লম্বা একটু হয়, উপরের যে একটি লম্বা একটি মাথার মতো চোখা একটি হয়, রাউন্ড শেপ হয়, ওই রাউন্ড শেপটা দেওয়ার জন্য। এখন বেশি ওইভাবে দিতে হয় না, আগে তো কলার দিত ওইভাবে একটু লম্বা করে। এখানে আমি 2 ইঞ্চিতে একটি দাগ কেটে নিছি। এখন এইভাবে এখন দাগ দিয়ে নেব 2 ইঞ্চি। এই যে দেখুন, এখানে কিন্তু 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি। বেশি নিলাম 1 ইঞ্চি, একটু উপরের মাথাটা একটু লম্বা হওয়ার জন্য। কলারটা একটু দেখতে ভালো লাগবে, যখন ভাঁজ দিব একটু লম্বা হলে ভালো লাগবে। আর এদিকে আমি মাপের চেয়ে 1/2 ইঞ্চি, হ্যাঁ 1/2 ইঞ্চির চেয়ে একটু কম ডাউন দেব, মানে একটু রাউন্ড শেপ দেব এই জন্য। কলারটা যেন একটু ভিতরের দিকে একটু রাউন্ড হয়, তাতে করে দেখতে ভালো লাগবে। আর নিচের দিকেও একটু রাউন্ড দিয়ে নেব, একটু খেয়াল করে দেখুন। আসলে বড় যে শার্ট ওগুলা বানানোর আগে এই ছোট, এরকম ছোট ছোট জামা আমাদের ঘরে কিন্তু অনেক দেখা গেছে জামা কাপড় বানানোর পরে ছোট কাপড় থাকে, আমরা ওগুলা দিয়ে কিন্তু বাসায় বসে এইভাবে আহ, চেষ্টা করে দেখতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা কাজগুলি শিখতে পারি। সবাই যে সবকিছু শিখতে পারবে তা না, কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে পারে, কিছুটা তো পারা যাবে। এখন আমি এইভাবে কেটে নেব। এই কলারটা আমি একটি পার্ট দিয়ে বানাবো। এখন সুতাটা খুলে ফেলতে হবে। আর বড়দের যে শার্টের কলারের দুটি পার্ট হয় দুইটা। এটা বাচ্চাদের এর জন্য খুব সহজে আমি বানাবো, এই জন্য আমি একটি পার্টই দিলাম। এটাকে আমি দুই ভাঁজ দিয়ে নেব মাঝখানে, কলারটা সেলানোর পরে, বানানোর পরে তারপরে দুইটি ভাঁজ দিয়ে নেব, মাঝখানে একটি ভাঁজ দিব, তাহলে দুই পার্ট হয়ে যাবে।
এখানে আপনারা বক্রমের বদলে কিন্তু আপনারা পেস্টিংও ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের পেস্টিংটা বেশি মোটা হয়ে যাবে, এজন্য আমি পেস্টিং দিইনি, বক্রমই দিছি। দুই একবার ধোয়ার পরে এটা খুব নরম হয়ে যাবে, এজন্য। পেস্টিং দিলে কিন্তু এই বক্রমটা সেলানোর কোনো প্রয়োজন ছিল না। এখন আমি একটু সেলাই করে নেব কাপড়ের সাথে। আর পেস্টিং হলে আয়রন দিয়ে একটু হালকা তাপ দিয়ে চাপ দিলেই হয়ে যেত। তবে বাচ্চাদের আহ, ছোট যে কলার, এর জন্য আমি বক্রমই দিলাম। এখন আহ, একটু বড় বড় করে সেলাই করে নেব, যাতে করে আমি ওই ছোট সেলাইটা যখন দিব তখন যেন নড়ে চড়ে না যায়, এই জন্য ঠিক মাঝামাঝি একটু সেলাই করে নেব। আসলে আমি চেষ্টা করছি আপনাদের একটু বোঝানোর জন্য, কতটুকু পারলাম অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর যদি কেউ কিছু জানতে চান, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। তবে আমি ছেলেদের পোশাক আহ, মনে হয় কিছুটা বানাতে পারি, তবে আমি যতটুক পারি আপনাদের আমি শেখানোর চেষ্টা করব। আমার ছেলেটা কিন্তু খুব দুষ্টামি করছে, ক্যামেরাটা নিয়ে বারবার খালি নাড়াচাড়া করে। বক্রমের যে নিচের অংশটা, ওটা কিন্তু আমি চিকন করে সেলাই করে নিলাম। এই সেলাইটা আমি খুলবো না। এখন এই মাথা আমি একটি সুতা দিয়ে নেব। সুতাটা দেওয়ার পরে যখন বক্রম কলারে একেবারে সেলাই করে যে ওই মাথাটা যখন আসবো, একটি সুতা দিয়ে একটি ফোর দেব, একটি ফোর দিয়ে আমি সুতাটা আটকে আবার এদিকে উল্টে এদিকে নিয়ে আসবো। সুতাটা দেওয়ার অর্থ হচ্ছে আমি যখন বক্রমটা উল্টাবো, সেলাইয়ের পরে যখন উল্টাবো তখন কিন্তু এটা খুব কাজে আসবে। তখন এটা ঠিক করতে বা ভাঁজ দিতে আমার সময় লাগবে না, কলারটা খুব সুন্দর হবে। এটা আমি পরবর্তী যখন কলারের আলাদা একটি কলারের যখন আপনার ভিডিও দেব, তখন আমি ভালোভাবে বুঝিয়ে দেখাবো। এমনিতেই ভিডিওর সময়টা কিন্তু অনেক বেশি, 1 ঘন্টা হয়ে গেছে। গলাটা এইভাবে আমি সেলাই করে নেব। আবার যখন এই মাথায় আসব, তখন আবার এই উপরের মাথাটা যখন সেলাই করে মেশিনটা ঘুরে আসব, তখন আবার সুতা দিয়ে দিব। খেয়াল করে দেখুন, আমি কিন্তু একেবারে শেষ অংশে এসে তারপরে মেশিনটা থামিয়ে একটি সুতা দিয়ে, মানে উপরের পার্ট, এখানে দুই পার্টের ঠিক মাঝখানে একটা ফোর দেব। এই দেখুন, একটি ফোর দেওয়ার পরে তারপরে সুতাটা ওই অপর মাথাটি ঘুরিয়ে ভিতরে দিয়ে দিব। তারপরে কলারের ওই অংশটা সেলাই করে আটকে দেব। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। প্রয়োজনে বাসায় পুরাতন যে কাপড় আছে, ওই কাপড় দিয়ে কেটে চেষ্টা করে দেখতে পারেন।
প্রথম প্রথম একটু এদিক সেদিক হবে, দেখবেন দুই একটা বানানোর পরে কিন্তু খুব সুন্দর হবে। এখন চার পাঁচটা এইভাবে হাফ ইঞ্চি করে রেখে তারপরে কেটে ফেলবো। তবে নিচের অংশটা কিন্তু আগে কাটতে যাবেন না, আগে কাটবো না। এখন কলারটা আমি উল্টে ফেলবো। এই যে দেখুন সুতাটা আমার কি প্রয়োজনে আসছে। এই যে সুতাটা এইভাবে টান দিলে কলারটা সুন্দরভাবে উল্টে যাবে। এই যে দেখুন, আর যদি দেখেন যে না উল্টে যাচ্ছে না, সুতাটা খুলে যাচ্ছে, তখন চিকন একটি কিছু দিয়ে বা চিকন স্ক্রু ড্রাইভার আছে, ওইটা দিয়েও আপনারা দিতে পারেন, কিন্তু কলমের মাথা দিতে যাবেন না, তখন কলমের যে কালিটা ওটা কিন্তু লেগে যাবে। যে কোনো একটি শক্ত কিছু দিয়ে এইভাবে দিয়ে দিবেন। এখন আমি একটু এক সুতা পরিমাণ মানে হাফ ইঞ্চিরও অর্ধেক বক্রমের যে অংশটা হাফ ইঞ্চিরও অর্ধেক নিচে রেখে তারপরে আমি চাপ সিলিটা দেব। চাপ সিলিটা দিয়ে নিলাম। এখন সুতাটা ফেলে দেব, যে আলগা সুতাটা আমি দিয়ে দিছি। যখন আমি মাঝখানে যে সেলাই করেছিলাম ওই সেলাইটা আমি খুলে ফেলবো, তখন কলারটা কিন্তু খুব ফিনিশিং সুন্দর আসবে। সুতাটা কিন্তু এখনো আছে। সম্পূর্ণ সেলাইয়ের পরে তারপরে আমি সুতাটা খুলে ফেলবো। এখন আমি এই পরিমাণে কাপড় রেখে তারপরে কাটবো, আমি জামার সাথে যেন সেলাই করতে পারি। দেখতেই পাচ্ছেন কতটুক পরিমাণ আমি রেখেছি, বেশি রাখা যাবে না, কমও রাখা যাবে না। এটা হাফ ইঞ্চির অর্ধেক, হাফ ইঞ্চি লাগবে না। গলা সেলাই করতে হাফ ইঞ্চির প্রয়োজন নেই, হাফ ইঞ্চির অর্ধেক বা তারও একটু বেশি। যারা নতুন একটু বেশি বেশি রাখবেন, তবে হাফ ইঞ্চি রাখতে হবে না, তাহলে কিন্তু আবার কলার ভালোভাবে সেট করা যাবে না। আমি কলারটা আগে বানিয়ে নিলাম। এখন যে বুদামের যে কাপড়টা আমি বুদাম দেব বা বুদামের ঘর করব, ওটাকে আমি সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নেব। দুইটা পার্টই কিন্তু আমি সেলাই করে নেব। তবে খেয়াল করবেন আর সেলাইটা যেন সুন্দর হয়, কুঁচকে না থাকে। এখন আমি ওই উল্টা পিঠে একটু সেলাই করে এটাকে একটু উল্টে দিলাম, মানে উপরের মাথাটা একটু সেলাই করে নিলাম। আমি কলারটা যেভাবে বসাবো ঠিক ওইভাবে মানে যতটুক কলারের ঠিক উপরের অংশটায় শেষের অংশটা একটু খালি থাকবে, এজন্য আমি উল্টে সেলাই করে নিলাম।
এটা হচ্ছে সামনের পার্ট। একটু ডাউন করে সে কেটে নেব আমি। যে কোনো জামা, শার্ট, ফতুয়া, এটাকে বলে তালপাত। কাটতেই হবে, আর না হয় সুন্দরভাবে বসবে না। সামনের সামনের পাটে বা হাতাটা যখন আমি সেট করব, আহ, সামনের সাইডটা যদি একটু টান টান না থাকে তাহলে দেখতেও ভালো লাগে না, এই জন্য এটা কেটে নিতে হবে। তবে ছোটদেরটা 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি কাটতে হবে, আর বড়দেরটা কাটতে হবে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি। এখন পিছনের পাটের সাথে আমি পিছনের পাট আর সামনের পাট একসাথে আমি সেলাই করে নেব, জয়েন্ট দিয়ে নেব পুটের যে সেলাইটা। তবে সব সময় মনে রাখবেন, পিছনের পাটটা নিচে দিয়ে সেলাই করবেন, আর সামনের পাটটা উপরে দিয়ে সেলাই করে নেবেন, তাহলে বুঝতে সহজ হবে। আর যারা নতুন তাদের জন্য ভালো হবে। আপনি এটা উল্টে জয়েন করলেন না, ভাঁজ ভাবে জয়েন করলেন, দেখতেও পারবেন। আর আর আপনাদের কাছে সহজও হবে। তবে আমি আগেই বলেছি, প্রথম প্রথম যখন বানাবেন তখন একটু কঠিন মনে হবে, কিন্তু যখন আহ, চেষ্টা করতে হবে আসলে, সব কাজই চেষ্টা করতে হবে, চেষ্টা করলে কোনো কাজই কঠিন না। এখন আমি গলার শেপটা খুব সুন্দর করে রাউন্ড করে নেব, আর কলারের সাথে আহ, মাপ দিয়ে দেখব যে কলারটা বা শাড়ির যে গলা মাপ ওটা কি সঠিক আছে কিনা। তবে মনে রাখবেন, কলার আপনি যতটুকু দেন, 12, 10, 11, যতটুকু দেন, কলারের থেকে উম, জামার মাপটা 1/2 ইঞ্চি ছোট হবে। কলার যদি হয় 11 আর জামার গলাটা হবে 10.5, 1/2 ইঞ্চি ছোট রাখতে হবে। কেননা জামাটা আমি টেনে টেনে তারপরে লাগাবো, জয়েন্ট দেওয়ার সময় আমি একটু টেনে টেনে দিলে কলারটা কিন্তু কুঁচকে থাকবে না। আর যদি সমান সমান দেন, আর আর যদি জামার গলাটা যদি একটু বড় হয়, 1/2 ইঞ্চি বা সমান হয়, তাহলে কিন্তু কুঁচকে থাকতে চাইবে, কুঁচকে যাবে। এজন্য জামার যে অংশটা, জামার যে গলাটাই যে আমি কাটতেছি, দেখুন আমি একটু রাউন্ড দিয়ে নেব, আমারটা একটু বেশি ছোট আছে এজন্য। দেখুন গলাটা কিন্তু আমি আগেই বলেছি, গলাটা আগে কাটতে যাবেন না, আগে ছোট করে কাটবেন। যখন প্রয়োজন আপনি কিন্তু কাটতে সময় লাগবে না, এখন যতটুকু প্রয়োজন কাট কাটা যাবে। এখন আমি কলারটা জামার সাথে সেট করে নেব, সেলাই করে নেব। আমি আবারও বলছি, কলার হবে 1/2 ইঞ্চি বড়, আর জামার গলা হবে 1/2 ইঞ্চি ছোট। ছোট হলে একটু টেনে টেনে যখন আমি কলারটা সেট করব তখন কিন্তু সুন্দরভাবে বসবে, আর বড় হলে কিন্তু কুঁচকে থাকবে, দেখতে ভালো লাগবে না। এখন আমি একবার সেট করে নেওয়ার পরে উম, আমি এইভাবে চাপ সিলি দিয়ে নেব। তবে গলাটা কিন্তু অর্ধেক পরিমাণে সেলাই করে নেবেন, অর্ধেকে একটা মাপ দিয়ে অর্ধেকের থেকে একবার জয়েন দিয়ে তারপরে আবার দ্বিতীয় ভাগে এসে আবার জয়েন করবেন। আমি যে দ্বিতীয় ভাগে এসে তারপরে আবার জয়েন দিচ্ছি। তবে কলারটা কিন্তু আহ, ভাঁজ সাইডে সেলাই করবেন।
এখন আমি দুই সাইড জয়েন দিয়ে নেব। যখন সেলাই করব নিচের যে অংশটা ওইখানে আমি 2 ইঞ্চি কাপড় বেশি মানে খোলা রাখবো, কেননা 1 ইঞ্চি কাপড় লাগবে আমার এটা ভাঁজ দিতে, আর 1 ইঞ্চি আমি খোলা রাখবো। ফতুয়া, ছোট বাচ্চাদের ফতুয়া কিন্তু একটু খোলা থাকে, 1 ইঞ্চি দিলেই হবে। এখানে আমি 2 ইঞ্চি খোলা রাখবো। এটা নিচের থেকে 2 ইঞ্চি হবে। আমি আবার উল্টে সেলাইটা শেষ করব। দুই সাইডে আমি এইভাবে সেলাই করে নিলাম। এখন একটু একবার সেলাই করে ভেঙে নিব। একটু চাপ সিলি দিয়ে নেবেন, তাহলে পরবর্তীতে এটা সেলাই করতে খুব সহজ হবে। একটু চিকন করে একটু ভেঙে নিতে হবে, ভেঙে একটু সেলাই করে নিলে খুব তাড়াতাড়ি এটা সেলাই করা যাবে। আমি আবার এটা ভেঙে নিলাম। এখন আমি 1 ইঞ্চি চওড়া করে এটা সেলাই করে নেব। সম্পূর্ণ বিস্তারিত আমি দেখাতে পাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। একসাথে তো সব দেখানো সম্ভব না, তবে কিছু ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি দিলাম। এখন আমি হাতা সেলাই করে নেব। হাতাও এইভাবে আমি 1 ইঞ্চি না, 1 ইঞ্চির একটু কম হবে, একটু মোটা করে সেলাই করে নিলাম। এই যে দেখেন, এইভাবে জামা এবং হাতার মাপ দিয়ে নেবেন। জামার যেই মোড়াটা এইভাবে মাপ দিয়ে তারপরে একটি দাগ দিয়ে নেবেন। এখানে আর একটু 1/2 ইঞ্চি বেশি লাগবে, 6 ইঞ্চিতে দাগ দিব আমি। আর এখানে দেব 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চিতে একটি দাগ দিব। একটি শেপ কাট দিয়ে এভাবে শেপ করে দেব। শেপে এই শেপ কাট দিয়ে দাগ দিলে কিন্তু এই সেলাইটা সুন্দর হবে, দাগটাও কিন্তু সঠিক মাপে আসবে। কি ধরনের শুরু করো তুমি? শুরু তো যে কাপো না, ও এতটা বেশি মেশিনে শুনতে দেবো না, হ্যাঁ মেশিনে এবার কি ছোট মেশিন? কি এর বড় মেশিন দিয়ে পাপোশ বানাইতে। এইভাবে আমি দুইটা হাতে সেলাই করে নেব। যখন ফতুয়ার সাথে আমি এটা জয়েন দিব, তখন হাতাটা আমি আহ, উল্টে আহ, উল্টে নিব, মানে উল্টা সাইড ভিতরে দেব, ভাঁজ করে নেব। আর এইভাবে আহ, ভাঁজ দিয়ে ভিতরে দিয়ে তারপরে মোড়াটা সেলাই করব, খুব সহজ হবে এভাবে দিলে। আর হাতার যে উপরের অংশটা ওইটা, আর ফতুয়ার পুটের যে সেলাই ওটা সমান করে তারপরে সেলাই শুরু করব। আমি হাতে একটি চিহ্ন দিয়েছিলাম, ওই চিহ্নটা আর ফতুয়ার যে পুটের যে সেলাইটা উপরের সেলাই দিছিলাম ওইটা একসাথে জয়েন করে তারপরে সেলাই দিতে হবে। এই হচ্ছে পকেট। পকেটে এখানে 1 ইঞ্চি পরিমাণ, ছোট বাচ্চা তো এই জন্য 1 ইঞ্চি পরিমাণ একটু সেলাই করে নেব। তো পকেটের একটি ধারণা আমি এখন বলি। ছোট হোক বড় হোক যাই হোক, পকেট যদি হয় 4 ইঞ্চি, এই যে এইভাবে যদি 4 ইঞ্চি লম্বা হয়, মানে চওড়া 4 ইঞ্চি হয়, লম্বায় হবে 4.5 ইঞ্চি। চওড়া যদি হয় 3 ইঞ্চি, লম্বায় হবে 3.5 ইঞ্চি।
মানে চওড়ার চেয়ে লম্বাটা হবে 1/2 ইঞ্চি বেশি, তাহলেই পকেট সঠিক মাপ হবে। এখন আমি দিলাম 4 ইঞ্চি, আর নিচে আমি কেটে নেব 4.5 ইঞ্চি। এই যে এখানে আমি 4.5 ইঞ্চি মাপ দেব। এখানে দিব 4.5 ইঞ্চি। এখন আমি 4.5 ইঞ্চি থেকে আবারও 1/2 ইঞ্চি পকেটের ঠিক সমান মাঝখানে এইভাবে চাপ দিয়ে দাগ দিয়ে এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কেটে ফেলে দিব। তাহলে কি হবে, চারিদিকে 4 ইঞ্চি 4 ইঞ্চি, ঠিক মাঝখানে 4.5 ইঞ্চি, তাহলে পকেটটা দেখতে সুন্দর ভালো লাগবে। এখন 1/2 ইঞ্চি করে আমি ভেঙে নিব, হাত দিয়ে এভাবে ডলে ডলে ভেঙে নেব। পকেট লাগাবো বাম সাইডে বুতাম বুতাম ঘর যে কাপড়টা আমি দিয়েছিলাম এই সাইডের থেকে মেপে, বড়দের জন্য যখন দিব তখন হচ্ছে 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি। এখন ছোট বাচ্চা যেহেতু 1 ইঞ্চি বা 1/4 ইঞ্চি ভিতরে দেব, 1/4 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। এখান থেকে আমি 1.5 ইঞ্চি ভিতরে দেব। আর এদিক উপরে হবে কলারের থেকে হাতার যে মোড়ার মাপটা, ঠিক ওটার সমান সমান। মোড়া আপনি যদি হয় 6 ইঞ্চি, তবে কলারের উপরের পুটের মাপে থেকে 6 ইঞ্চি নিচে। তবে অত মাপতে হয় না, এই যে দেখুন মোড়ার সেলাইটা, আর এই যে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এখানে এই সেলাইটা, তাহলে কিন্তু আপনার পকেটটা খুব সুন্দরভাবে সঠিক মাপে বসবে। এই মাপটা কিন্তু ছোট বড় সবার জন্য, সব পোশাকের জন্যই পকেটটা এটা হচ্ছে সঠিক মাপ। বড়দের মোড়ার মাপটা আর বড় হবে, এই মাপটা আপনার মনে রাখলেই হবে। এভাবে উল্টো দিকে আগে সেলাই করে উপরের দিকে যাব, কেননা পকেটটা যাতে খুলে না যায়। এটার নিয়মই হচ্ছে এরকম, পকেটটা সেলাই নিয়ম হচ্ছে এইভাবেই সেলাই করা। দুই দুইটা ফোর দেওয়ার পরে আবার উল্টে গিয়ে আমি ঘুরিয়ে পকেটটা জয়েন দিয়ে নেব। পকেটটা যখন জয়েন দিব সেলাই করব, তখন কিন্তু পকেটটা টেনে টেনে সেলাই করা যাবে না। নিচের শার্টটা টেনে দিব আর উপরের পকেটটা একটু লুজ দিয়ে দেব। আমার জামা সেলাই করা শেষ। এখন আমি একটু এঁকে নিব একটি পাখি। আর পাখির অনেকগুলো ডিম আছে, সেই ডিমগুলি তা দিচ্ছে বাচ্চা ফোটানোর জন্য। এরকম একটি দৃশ্য, কেননা বাচ্চারা এইসব জিনিসই খুব পছন্দ করে, এর জন্য। তবে জামাটা বানাচ্ছি আমার নাতির জন্য। আমি একটু পেন্সিল দিয়ে এঁকে নিলাম। এখন এই রঙগুলি ব্যবহার করব, এটা হচ্ছে ফেব্রিক্সের রং। এটা কাপড়ে লাগানোর পরে কিন্তু ধুলেও এটা উঠবে না। এটা রংটা লাগানোর পরে যদি আমি একটু রোদ্রে বা ফ্যানের নিচে দিয়ে একটু শুকিয়ে নিই ভালোভাবে, 1-2 দিন, একদিন শুকালেই হবে, তাহলে আর সাবান দিয়ে যতই আপনি ঘষাঘষি করেন এটা উঠবে না। এখন একটু রং করে নেব। আসলে এটা হচ্ছে আমার একটু শখের বশে আমি এটা দিচ্ছি। আর বাচ্চারা তো এরকম জিনিস পছন্দ করে, এই জন্য। তবে দেখতে একটু ভালো লাগবে। আপনারা চাইলে এরকম করে বাচ্চাদের মানে বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও দেখলে কিন্তু খুব ভালো লাগবে বা খুশি হবে।
আমার এই আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা কেউ যদি একটু কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিন আর শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব, সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেন আমার মনে হয়। আর আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার সেই বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা। আসলে আমি বেশি একটা ভিডিও দিতে পারিনি, কিছুদিন উম, একটু সমস্যা হচ্ছে আমার, এই জন্য। আসলে আমি বেশি এত আর্টিস্ট করতে পারি না, আর্ট করতে পারি না। মোটামুটি যতটুকু প্রয়োজন ঘরোয়াভাবে করি মাঝে মধ্যে। বা আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন এইভাবে বানিয়ে দিতাম। এখন মাশাল্লাহ আমার আহ, নাতি আছে, এখন নাতি আহ, বানিয়ে দিই। আপনারাও আশা করি আপনার ছেলে মেয়ে, আমার ছোট বোন যারা, আহ, তারা অবশ্যই এইভাবে চেষ্টা করবে। দেখবেন আপনার বাচ্চা খুব পছন্দ করবে। আসলে নিজের হাতের জিনিস কিন্তু আম, খুবই ভালো লাগে, বা নিজের কাছেও ভালো লাগে যে এই জিনিসটা আমি বানিয়েছি, তাই না? যারা আসলে হাতের কাজ করে তাদের কাছে ভালোই লাগে। এটা কিন্তু সুতা দিয়েও সেলাই করা যায়। সুতা দিয়ে কিন্তু খুব ভালো হতো সেলাই করলে। সুতা দিয়েও সেলাই করলে ভালো হতো। আর উম, আমি কিন্তু আমার ছেলের গেঞ্জিতে কিন্তু এইভাবে সেলাই করে দিয়েছিলাম। তবে আমি তাড়াতাড়ি দেখাবো এই জন্য আমি রং দিয়ে দিলাম। তবে রংটা কিন্তু খারাপ না। আবার দেখুন, পহেলা বৈশাখে কিন্তু এইভাবে আমরা বাচ্চাদের ফতুয়া বানিয়ে দিতে পারি, বা ছোট মেয়ে বাবু যারা, তাদেরও কিন্তু এইভাবে আহ, আমরা জামা বানিয়ে এইভাবে কালার করে দিতে পারি। আসলে প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু কিছু না কিছু একটু শিখতে হয়। আহ, উম, আসলে নিজের হাতে করতেও ভালো লাগে কাজগুলি। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে হ্যাঁ, তা আমি জানি না। আমি এই রংটা করার পরে আমি ফতুয়াটায় বোতাম লাগিয়ে নিব। আসলে এই ধরনের কাজগুলি করতে অনেক সময় লাগে, তাড়াতাড়ি বেশি একটা সুন্দর হয় না। আমার চেয়ে বেশি ভালো বা সুন্দরভাবে যারা আঁকাআঁকি করতে পারে, তারা তো আমার মনে হয় এই ডিজাইনটা আরো বেশি সুন্দর করে ফুটিয়ে উঠবে, এইভাবে আঁকতে পারবে।
পাতাগুলি দেওয়ার সময় একটু ছোট ব্রাশ নিলেই সবচেয়ে ভালো হয়। তবে আমার ব্রাশগুলি আসলে একটু কিছু অনেকদিন আঁকাআঁকি করার পরে ব্রাশগুলি একটু আহ, হয়ে মোটা হয়ে গেছে। আসলে সব সময় তো আঁকি না, আর এগুলির কথা তো ইও থাকে না, খেয়ালও থাকে না যে নতুন ভাবে আবার আনবো। মাঝে সাঝে আঁকাআঁকি করা হয় কোনো প্রয়োজনে, বা আমার জামা যখন আমি এপ্লিক করি বা এরকম রং করে তারপরে হাতে কাজ করি, রং করার পরে চারিদিক সেলাই করি, মানে বিভিন্ন কাজে এটা প্রয়োজন হয়। সব সময় প্রয়োজন হয় না, এই জন্য আনাও হয় না। এখন আমি আহ, বোতামের যে ঘর, এই ঘরটা আমি কেটে নিব। এইভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। বোতাম হবে 5টা, উপরে একেবারে উপরে একটা, তারপরে একটু 1 ইঞ্চি দূরে 1 ইঞ্চি বাদ দিয়ে হবে 4টা। এভাবে ভাঁজ দিয়ে আমি সমান 4 জায়গায় নিচে একটু ফাঁকা রাখতে হবে। নিচের অংশটা 1.5-2 ইঞ্চি নিচে রেখে তারপর দাগ দিতে হবে, তাহলেই সমান দাগ হবে সমানভাবে। বোতামের বোতামের ঘরের মাঝখানের যে গ্যাপগুলি কিন্তু ছোট বড় হবে না, এভাবে যদি ভাঁজ দিয়ে নেই তাহলে। আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একেবারে উপরে একটা, তারপরে 1.5 ইঞ্চি নিচে আমি দিছি একটা। ছোট বাচ্চা তো, এখানে পাশাপাশি 2টা বোতাম লাগবে। এভাবে কেটে নেব আমি। আমি আগেই বলেছি আমি সবকিছু মানে A to Z দেখানোর চেষ্টা করেছি, কতটুক পেরেছি অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর কোন সেলাইটা বা কাটা, মানে কোন সাইডটা আপনি বুঝতে পারেননি আপনারা, আমাকে অবশ্যই লিখে জানাবেন। আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে সুতাটা উঠাবো। এখানে 2টা সুতা নিতে হবে। অনেকেই সুতার ঘর করতে পারে না, তবে বাসায় আসলে শিখতে হয়। অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে এইভাবে উঠিয়ে আহ, সুইয়ের যে মাথাটা, এই সুইটার সাথে যে সুতাটা, হ্যাঁ এইভাবে খুব 1 সুতা পরিমাণ ফাঁকা রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে একটা গিঁটের মতো হবে, গিঁট দিতে হবে এই সুতাটা দিয়ে। এই যে এইভাবে ঘুরিয়ে ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। বেশি একটা ফাঁকা করব না, একটা সুতার সাথে আরেকটা সুতা মিলিয়ে মিলিয়ে আমি এইটা সেলাইটা শেষ করব। তাহলেই বোতাম ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং হবে। মেশিনে যে আমরা বোতাম ঘর করে আনি তার চেয়ে কিন্তু হাতে যদি আহ, ভালোভাবে সেলাই করা যায়, তার ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয় এবং ভালো হয়। এভাবে উল্টে আবার এই সাইডও সেলাই করে নেব। তবে বোতাম ঘরটা হবে আপনার বোতাম যেই সাইজ ওই সাইজেরই করতে হবে। আগে আগে ভাবতে হবে যে আমি আহ, কোন পরিমাণে বোতাম দেব, বড় না ছোট বা মাঝারি। বোতামটা দেখে তারপরে বোতাম ঘরটা কাটতে হবে, আর না হয় বড় ছোট হয়ে যাবে। আপনার বোতাম যদি হয় বড়, ঘরটা হয় ছোট, তাহলে কিন্তু হবে না। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। হাতের কাজ, হাতে বোতাম ঘর করলে কিন্তু এটা আরো সুন্দর বেশি হয়। এখন আমি যেখানে বোতাম ঘরটা বানিয়েছি, এখন বোতামের অংশটা নিচে দিয়ে বোতাম ঘরটা উপরে দেব। উপরে দিয়ে সমানভাবে এইভাবে চাপ দিয়ে ধরে তারপরে দাগ দিব বোতামটা বসানোর জন্য। এইভাবে একটি কলম দিয়ে
ঠিক বোতাম ঘরের মাঝখানে একটুখানি, মানে বেশি দাগ দেব না, মানে একটা ফোঁটা, মানে একটি ফোঁটা যেন দাগ হয়, একটু ঘষে একটু একটু করে, মানে আপনি যেন বুঝতে পারেন এইভাবে দাগ দিবেন। দেখুন দাগটা কিন্তু ক্যামেরায় আসছে না, ঠিক এরকম অল্প অল্প একটু দাগ দিতে হবে। তারপর ওই দাগের উপরে, ঠিক উপরের অংশতেই আমি বোতামটা বসাবো। আর বোতাম যখন বসাবো তখন কিন্তু 2 সুতা না, তখন দিব আমি 6 বা 7 বা 4টি সুতা নিব। এটা ডাবল, আমি 2-3টা রাউন্ড দিলেই বোতামটা খুব ভালোভাবে আটকে যাবে। এখানে আমি যেই সাদা কালারের বোতাম ওইটা লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ছোট বাচ্চাদের তো বিভিন্ন কালারের বোতাম লাগাতে পারেন।